বাংলা শিশু সাহিত্যের আঙিনায় কবি রূপক চট্টরাজ এক পরিচিত নাম ও উজ্জ্বল ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে তিনি সাহিত্য চর্চায় মগ্ন। স্কুল জীবন থেকেই তার লেখালেখি শুরু। শিশু কিশোরদের জন্য তার রচনায় থাকে ঝকঝকে বিষয় ও খটখটে বারুদ। ছড়া কবিতার পাশাপাশি তিনি লিখে ফেলেছেন বেশ কয়েকটি গল্প গ্রন্থ। তার প্রথম লিমেরিক গ্রন্থ এতল বেতল বাংলা শিশু সাহিত্যের সম্পদ। তার উল্লেখযোগ্য ছড়া কবিতার বই আম পাতা জাম পাতা, ভুঁই ফুল জুঁই ফুল, বাঁশবাগানের চাঁদ, রংবাহারি ফুলের সাজি ইত্যাদি ছোটদের জন্য অত্যন্ত উপাদেয়, মনোরম ও মুচমুচে। অন্যদিকে পাতায় পাতায় গল্প, আধুলি রহস্য, গা ছমছম ইত্যাদি গল্পগ্রন্থ রচনা করে তিনি মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। এছাড়াও প্রায় অর্ধশত গ্রন্থের সুসম্পাদনা করেছেন। তার লেখার আখর জুড়ে থাকে ছোটদের মমত্ববোধ ও ভালোবাসা। সেই পাঠকপ্রিয় শিশু সাহিত্যিক রূপক চট্টরাজের মুখোমুখি হয়েছেন নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের পক্ষ থেকে সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক বিশিষ্ট কথাশিল্পী সমীর কুমার ঘোষ। রূপকদা নমস্কার। নমস্কার। আমরা আছি নিখিল ভারত শিশু সাহিত্য সংসদ পশ্চিমবঙ্গ রাজ্য শাখা আলোর ফুলকি পরিবার থেকে। এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনার কাছে জানতে চাইছি আপনি এখন কেমন আছেন? এখন মোটামুটি ভালোই আছি, কারণ মাঝে চোখটা নিয়ে একটু সমস্যা দেখা দিয়েছিল, সেইটা কেটে কোনো রকম একটা চোখে আমার বাঁ দিকটায় এখনো ভিশন নেই। আচ্ছা। ডান দিকটা আছে, তো ইঞ্জেকশন দিয়ে এখন মোটামুটি আছে, চলাফেরা করতে পারছি, লেখালেখি করতে পারছি। আচ্ছা, এইটাই মোটামুটি যেরকম থাকার দরকার সেরকমই আছে। আচ্ছা, এই অনুষ্ঠানে আপনার কাছে আমরা জানতে চাইব আপনার ছেলেবেলাটা কিভাবে কাটিয়েছেন। আমাদের তো সকলেরই মোটামুটি একটা অনেকেরই বর্ণময় ছেলেবেলা থাকে। সেক্ষেত্রে আপনি লেখালেখির জগতে আজকে প্রতিষ্ঠিত এরকম একটা উঁচু জায়গায় এসে দাঁড়িয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার ছেলেবেলাটা যদি ফিরে দেখেন, কোনো বিশেষ ঘটনা, কোনো বিশেষ স্মৃতি বা যেসব ঘটনা আপনার মনে একটা স্মৃতি রেখে গেছে, এরকম কোনো ঘটনা যদি বলেন একটু। ছেলেবেলাটা আমি মূলত গ্রামের ছেলে তখন। আচ্ছা। আমি ক্লাস 5-এ কলকাতায় আসি। যখন ক্লাস 5-এ উঠি তখন কলকাতায় এসে স্কটিশ চার্চ কলেজের স্কুলে ক্লাস 5-এ ভর্তি হই। আচ্ছা। কিন্তু তার আগে এই যে 10টা বছর 9-10 বছর আমার গ্রামেই কেটেছে। আচ্ছা। পাঠশালায় পড়া, মাঠে ঘাটে ছুটে বেড়ানো, বৃত্তি পরীক্ষা দেওয়া, আচ্ছা, এই সবগুলো তখন গ্রামেই করেছি, কাটিয়েছি। সেই সময় একটা ঘটনা আমার খুব মনে পড়ে, যেটা আজকে সবারই দিয়ে জানার দরকার এই জিনিসটা, যে আমরা কয়েকটা বন্ধু মিলে ওই গুলি খেলতাম। আচ্ছা। ছোট্ট ওই মার্বেলের গুলি, কাচের গুলি যেগুলো ছিল। কাচের না, ওটা মার্বেল। ওই খেলতাম। খেলছি, এমন সময় আমার কাকা এসে বললো যে কি রে তোরা এরকম গুলি খেলছিস এখানে, আর ওখানে তো শহর থেকে 3-5 জন এসছেন, যা মাঠে চলে যা, স্কুল বাড়িতে চলে যা। তখন স্কুলে গিয়ে দেখি আমরা ওই পকেটে দিয়ে ঝাঁক করে ছুটতে ছুটতে হাফ প্যান্ট পরে গেলাম। কি ব্যাপার, এই তো সব স্কুলের ছেলেরা এসে গেছে, বলে তোমরা দাঁড়াও, তোমাদেরকে বলতে হবে, ছড়া বলতে হবে। তা সবাই দাঁড়িয়ে গেল, তা বললো, তা আমরা তখন জানিও না যে কি। তখন আমি বললাম যে ওই বেরিয়ে যখন পড়েছি ভাই থামলে তো আর চলবে না, এই কবিতাটা বললাম। বলার পরে শেষকালে ওরা ডিক্লেয়ার করলেন যে আমি ফার্স্ট হয়েছি। আচ্ছা। এবার কি না 4:30-4:30 সময় চলে আসবে, পুরস্কার দেওয়া হবে। আচ্ছা। খুব আনন্দ। কিন্তু আমি বাড়ি ফিরে যাওয়ার আগেই আমার ছোট পিসি, সে খুব ডাকাবুকো ছিল। আচ্ছা। খুবই ডাকাবুকো। সেই গাছে ওটা, ভেড়ার লোম চেঁচে বিক্রি করে দিয়ে দেখা যাত্রা দেখতে যাওয়া, এইসব করতো। তা তখন ওই ছোট পিসি গিয়ে মাকে খবর দিয়ে দিয়েছে। আচ্ছা। যে তোমার ছেলে আজকে, বৌদি তোমার ছেলে আজকে ফার্স্ট হয়েছে। তখন কেন? বলে ওই যে কবিতা বলেছে। বলে কি কবিতা? বলে সেটা জানি না বাপু, ওকে জিজ্ঞেস করে। তা মা তখন, আমি তখন বাড়িতে গিয়েছি যে খবরটা দেবো। মা তো তুলসী তলায় জল দিচ্ছিলেন স্নান টান করে উঠে, আমাকে উঠানে দাঁড়িয়ে বললো যে কি কবিতা বললি? আমি বললাম নরেন দেবের ওই বেরিয়ে যখন পড়েছি ভাই থামলে তো আর চলবে না। মা তুলসী তলায় প্রণাম করে আমার মুখের দিকে তাকিয়ে বললো এখনই তুমি মাঠে চলে যা, গিয়ে বলো তুমি প্রথম পুরস্কারটা নেবে না।
আমি বললাম যে আমাকে প্রথম পুরস্কার দেবে, নেবো না। আমি বলছি তুমি কি বলো ওটা আমি নেব না। আমি মাঠে গিয়ে দেখি সব তলবি তলবা গুটিয়ে চলে গেছে। তারপর তো খাওয়া দাওয়া করতে চলে গেছেন ওনারা। 4টের সময় গিয়ে বসে আছি যে ওনারা এসে আবার টেবিল পাতলে গিয়ে বলবো এটা নেবো না, আমি পুরস্কারটা নেবো না। তা আমি বললাম যে আমি এই পুরস্কারটা নেবো না। তখন ওনারা 3-4 জন মিলে 5 জন ছিলেন, সবাই এসে আমাকে জিজ্ঞেস করলো কেন নেবে না। আমি বললাম মা বারণ করেছে। আচ্ছা, বলছে মা বারণ করেছে, কারণ তো কিছু একটা থাকবে। হচ্ছে হ্যাঁ। বলে আজকে 25শে বৈশাখ, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা না বলে আমি কেন নরেন দেবের কবিতা বলেছি, এই নিয়ে মা আমার কানটাও মুলে দিয়েছে। আচ্ছা আচ্ছা। তাই মা বলেছেন এই পুরস্কার তুমি নেবেন, আজকে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের কবিতা বলা উচিত ছিল তোমার। আচ্ছা রূপকদা, এরপরে আপনার কাছে যেটা জানতে চাইছি সেটা হচ্ছে আপনার লেখালেখির সূত্রপাতটা কিভাবে হলো, আপনি লেখার জগতে আসলেন কিভাবে, সেটাই যদি একটু বলেন। লেখার জগতে আসা ওই সেটাও গ্রামেরই একটা তখন আমি ক্লাস 5-এ পড়ি। গ্রামে আমাদের স্কুলে হেডমাস্টার মশাই হয়ে আসেন অতীন বন্দ্যোপাধ্যায়। মানে বছর 12-13 বয়স তখন হবে আপনার? তারকম। আচ্ছা, তখন 10 এরকমই হবে। তা অতীন বন্দ্যোপাধ্যায় আমাদের স্কুলে হেডমাস্টার মশাই হয়ে আসে। এই আমরা অতীন দা বলতাম, স্যার বলাটা পছন্দ করতেন, বলে দাদা বলবি। তা ওনার তখন বিয়েটাও হয়নি অতীন দা। তা উনি ওই বিকেলবেলায় আমাকে নিয়ে যেতেন বেড়াতে। আচ্ছা, স্কুলের পরে বাড়ি আসতাম, দুধ খেয়ে আবার চলে যেতাম ওখানে, ওনাতে আমাকে বেড়াতে বেরোতাম। স্টেশনে যেতাম, স্টেশনে গিয়ে রেল লাইনের ধার দিয়ে আউট সিগন্যাল পর্যন্ত যেতাম। ইনার সিগন্যাল আছে, আউট সিগন্যাল আছে, আর তখন তো সেই হাতে করে সিগন্যাল দেওয়া আর কুপি জ্বালিয়ে আলোটা দেখানো, ইলেকট্রিফিকেশন ছিল না। তা এই করে যাতায়াত করতাম, করতে করতে আর সূর্য ডুবছে, সামনে ঝিলে সূর্য ডোবার একটা আলাদা দৃশ্য, অনেকক্ষণ আলো থাকে। তা আমরা ওই আউট সিগন্যাল পর্যন্ত যেতাম, আসতাম, করতাম। উনি কিন্তু সেই যাওয়া আসা ওই স্কুল বাড়ি পর্যন্ত উনি আমাকে গল্প বলতেন। আচ্ছা, এই গল্প শুনতে শুনতেই আমাদের মাসের পর মাস কেটে গেছে। তারপরে পরবর্তীকালে বড় হওয়ার পরেই দেখি, সেদিন কলেজ স্ট্রিটে আমি যাচ্ছি, দেখছি অতীনদা বসে আছেন করুণা পাবলিশার্সের ওই রকে একটা চেয়ার নিয়ে। সেদিন মানে বছর বেশ 20 মানে পরের কথা, অনেক পরের দিকের কথা, 20 কিন্তু উনি তখন আমাকে একটা বই দিলেন। আমি বললাম বইটা নিয়ে আমি বাড়ি গেছি। পরের দিন আমি এসে দেখছি আবার বসে আছেন সন্ধ্যাবেলায়। বলে কিরে, আমরা এই বইটা আমি নেব না। বলছে কেন? বলে এই গল্প সব আমার পড়া, আমার জানা। বলে ওরে, তোকে আমি সেই গল্প বলতাম না, সেইগুলোই তো লেখা আছে। আর বইটার নাম হচ্ছে অলৌকিক জলযান। আচ্ছা, সেই সময় থেকে যে আমার মধ্যে যে একটা সাহিত্যের বীজ বা গল্পের বীজ ঢুকে গেছে ওই ওনার সঙ্গে মেলামেশাতে, সেটা তো ধরতেও পারিনি, কিন্তু সেইটাই আস্তে 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 আস্তে। তাহলে তো আপনি খুব সৌভাগ্যবান বলতে হবে যে মানে জীবনের প্রথম পর্যায়ে এত বড় একজন লেখকের সান্নিধ্যে শুধু অতীন বন্দ্যোপাধ্যায় না, এবং সৈয়দ মুস্তাফা সিরাজও আমাদের গ্রামের পাশের গ্রামের বাড়ি। আচ্ছা, এখন উনিও আসতেন, এসে আমাদের বাড়ির উঠানে ওই আলকাপের দল নিয়ে এসে নেচেছেন ঘুঙুর পরে পায়ে। ওনার সঙ্গেও সেই তখন আমি ক্লাস 2-তে পড়ি, তখনও সেই সিরাজদার সঙ্গে আমার তার মানে ছোটবেলাতেই আপনি মানে এই যে বড় বড় লেখকদের সান্নিধ্যে এসেছিলেন, তাদের সান্নিধ্যটা পেয়েছিলেন। আর এই ছোটদের জগতে আপনার আসা বা ছোটদের জন্য যে লেখালেখি শুরু আপনার, বা সেই আমাদের যদি বলেন আপনার প্রথম প্রকাশিত ছোটদের গল্পটা, সেটা কোথায় বেরিয়েছিল? প্রথম প্রকাশিত আমার ছড়া, সেটা স্কুলে পড়ি, বসুমতী কাগজে বেরিয়েছিল। বসুমতী 1961 সালে। আচ্ছা, তখন বিবেকানন্দ মুখোপাধ্যায় সম্পাদক ছিলেন, হুমায়ুন কবির উপদেষ্টা, আর বিষ্ণু শর্মার পাতা, বিষ্ণু মুখোপাধ্যায় পাতাটা করতেন, ওনার পাতাতে বেরিয়েছিল। আচ্ছা, প্রথম ওইটা। আচ্ছা, এই রবীন্দ্রনাথের উপরে একটা লেখা, ঢ্যামকুরাকুর তাকুন্নাকুর ছড়া লেখেন রবি ঠাকুর। আর বই আকারে প্রথম প্রকাশিত বইটা আমার অনেক পরে বেরিয়েছে, 90-91 সালে আমার প্রথম বই বেরিয়েছে, এতল বেতল। আচ্ছা, ওটা লিমেরিকের বই, ওটা চন্ডী লাহিড়ী সমস্ত কাঠ ছবি এঁকে দিয়েছেন। তো এই যে আপনি ছোটদের জন্য লেখালেখি বলুন বা বড়দের জন্য লেখালেখি যে আপনি করেছেন, এটাতে আপনার মানে বাড়ির পরিবেশ থেকে আপনি সহযোগিতা কিরকম পেয়েছেন, বা বিশেষ কারোর কথা মনে পড়ে যে যার প্রভাব
আপনার জীবনে পড়েছে, বা আপনার এই লেখালেখি জগতে তিনি আপনাকে এগিয়ে দিতে কিছুটা সাহায্য করেছেন, এরকম ব্যাপার? সাহায্যটা ঠিক বলবো মানে না। তার অনুপ্রেরণা কাজ করবে, অনুপ্রেরণা মানে যেটা বললাম আপনাকে, যে অতীন বন্দ্যোপাধ্যায় যে লেখার সঙ্গে যুক্ত, উনি স্কুল যে করতেন, গল্প বলতেন, নিজে লেখালেখি করতেন, তখন নীলকণ্ঠ পাখির খোঁজে উনি বেরিয়ে নীলকণ্ঠ পাখির খোঁজে বেরিয়ে গেছে। না, আমি জানতে চাইছি আপনার মানে পারিবারিক বৃত্তের কথা, মানে আপনার পরিবার থেকে আপনি সহযোগিতা, পরিবারের সহযোগিতা, মায়ের একটা ছিল যে উনি কোনোদিনই বাধা দেননি। আচ্ছা। কিন্তু আমাকে এই লেখালেখি বা এই সাহিত্য চর্চার জন্য আমাকে কোনোদিনই কোনো বাধা পেতে হয়নি। আচ্ছা। কারণ আমাদের মানে আমার বাবার এক কাকা, মানে উনি বহুবল্লভ চট্টরাজ, উনি ছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর বন্ধু, এবং সেই সূত্রে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীও আমাদের গ্রামের বাড়িতে আসতেন। ওনারও কাঁদিতে বাড়ি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। এখন সেইটা তখনকার ছিল, কিন্তু আমি তো তাদের চোখে দেখিনি দুজনকেই, এখানে শোনা এটা, কিন্তু জানি না সেই কাকার জিনটা আবার আমার মধ্যে কিছু প্রতিফলিত হয়েছে কিনা, সেটা তো জানি না। কিন্তু এইটা অতীন বন্দ্যোপাধ্যায়টা আমার খুব মনে আছে, এবং সেটা খুব, আর তারপরে তো লোকের সঙ্গে মিশে করে সাহিত্যটা এগিয়ে নিয়ে গেছি। আপনার এখন পর্যন্ত প্রকাশিত গ্রন্থ কতগুলো? 15টি। 15টা। সবগুলো তো অনেক বড় বড় পাবলিকেশন থেকে বেরিয়েছে, এর শুনেছি। হ্যাঁ, অনেক এর থেকে বেরিয়েছে। আপনার ডুবুকদা আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আপনি, আমরা যতদূর জানি, আপনি 70-এর বেশি বই সম্পাদনা করেছেন, মানে এই সম্পাদনার জগতেও আপনার অভিজ্ঞতা প্রচুর। হ্যাঁ, তো সেই অভিজ্ঞতা সম্পর্কে যদি কিছু বলেন। সম্পাদনা করতে গিয়ে প্রথমে হঠাৎ একদিন দেব সাহিত্য কুটিরের অরুণ মজুমদার, তা উনি আমাকে বললেন যে আমাকে 15 দিনের মধ্যে একটা ভূতের গল্প সংকলন করে দিতে হবে। আচ্ছা। আমি বললাম কেন, এত একটু টাইম দিন। তো বলছে না, এটা আমার একটা বিরাট চ্যালেঞ্জ। আমি সঙ্গে সঙ্গে বললাম, এগিয়ে গিয়ে প্রণাম করে বললাম আমি অ্যাকসেপ্ট করছি আপনার চ্যালেঞ্জ। আমি 14 দিন মাথায় গিয়ে দিয়ে এসেছিলাম। সে বইটা বেরোলো, পরে তাতে এই হচ্ছে আমার শীর্ষেন্দুদা সম্পাদক, আমিও সহসম্পাদক হিসাবে বইটা বেরোলো। জানেন তো ওই শীর্ষেন্দুবাবু, ওনার তো নাম একটা ক্যারি করেই, সেই জন্য উনি একটু ভূমিকাও লিখে দিলেন, আর তাতে লিখেও দিলেন যে রূপকই সব করে দিয়েছে। আচ্ছা। তো শুধু আপনি তো মানে যে সম্পাদিত গ্রন্থ যেগুলো, সেগুলো তো বিভিন্ন বিষয়ের উপরে, বিভিন্ন বিষয়ের উপরে, কোথাও মানে গল্প, ভৌতিক গল্প, এরকম কবিতার বইও সম্পাদনা করেছেন, ছড়া কবিতা। আপনার ওই প্রথম ছড়ার গ্রন্থের নাম কি বললেন? হেতল বেতল। হেতল বেতল। আচ্ছা, আমরা আপনার মুখ থেকে দুটো মানে ছড়া বা শুনবো, আপনার নিজের লেখা থেকে যদি আমাদের একটু শোনান। একটা ছড়া, সেটা খুবই মানে অসুবিধা হয়েছে, সেটা প্রায় 14-15 জায়গা থেকে ফেরত এসছে। 14-15টি জায়গা থেকে ফেরত এসছে। আচ্ছা। এখন কিন্তু ছড়াটা আমার খুব প্রিয়। বেশ। তো একদিন হঠাৎ নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে দেখা, তাও ওই আনন্দমেলার দপ্তরে। বলে কি লেখা নিয়ে এসছো? আমি বললাম যে হ্যাঁ। বলে দেখি। বলে আমি ওটা দিলাম, ওইটা যেটা ফেরত এসছে সেটা দিলাম। দেখে শ্যামলকান্তি দাস, শেখর বসু, রঞ্জন ভাদুরী, এরা সব কাজ করতেন আনন্দমেলাতে। বললেন যে দেখো কি সুন্দর একটা ছড়া লিখেছে, এটা দিয়ে দাও। আমরা নিয়েন্দা করে বলতে যাচ্ছি, কোনো কিছু শুনবো না, আগে ছড়াটা যাক তারপরে শুনবো। ছড়াটা এলো, সই করে পাঠিয়ে দিলেন নিয়েন্দা। আমি বললাম ওইটা আমার কাছে 14 জায়গা থেকে ফেরত এসছে। এটা বললেন ওনাকে? বললাম যে 14 জায়গা থেকে ফেরত এসছে। আপনি এটা কি করে মনোনীত করলেন? উনি, ওনার তো ভরাট গলা, কেউ ছড়া বোঝে না। আচ্ছা। আমি এটা ছাপবো। সত্যি ছড়াটা মানে আজকে সবাই নিচ্ছে, কিন্তু এর প্রেক্ষিতেও একটা যে কেন ফেরত এসছে, এটা লীলা মজুমদার আমাকে বলেছিলেন। সত্যজিৎ রায় এবং লীলা মজুমদার যখন কথোপকথন হয়, তখন আমার সামনেই ওটা বলেছিলেন। তো সেটা আমি পরে বলছি আপনাকে। তা ছড়াটা হচ্ছে, 1 ঘুষিতে নাক ফাটাবো, 2 ঘুষিতে মুখটা, 3 ঘুষিতে ভাঙবো যেন চওড়া তোমার বুকটা, 4 ঘুষিতে গালের চোয়াল, 5 ঘুষিতে পাজরা, 6 ঘুষিতে মারবো কোথায় বাকি যে সব ঝাঁঝরা,
সাত ঘষিতে দিতেই হবে রণে তোমায় ভঙ্গ, অষ্ট ঘষি ঝাড়লে বাপু ছাড়বে অসৎসঙ্গ। অক্কা বাবার নদশ ঘুষি হাতেই আছে ভাইরে, ঘুষো ঘুষির এমনি ফ্যাসাদ বলার কিছু নাই রে। অসাধারণ অসাধারণ। এই ছড়াটা যখন আমি সন্দেশে পাঠাই প্রকাশ পাইনি। আনন্দমেলায় বেরোবার পরে সত্যজিৎ বাবু আমাকে ডেকে পাঠালেন। আচ্ছা, আমি গেলাম। আমি মানিকদা, যেহেতু সন্দেশের সঙ্গে আমি যুক্ত ছিলাম সেই জন্য মানিকদা বলতাম। কি বিজয় রায় বসে আছেন, সন্দীপ রায় বসে আছেন পাশে। আমি বললাম যে কি ব্যাপার? বলে যে তুমি ভালো ছড়াগুলো সব সন্দেশে দিতে পারো না? সত্যজিৎ বাবু আমাকে বললেন। আমি মাথা চুল, তখন আপনি সন্দেশে লেখেন না? হ্যাঁ লিখছেন? লিখি। আচ্ছা আচ্ছা। আমি বললাম যে মাথা চুলকাতে চুলকাতে বললাম যে এই লেখাটা তো আমি সন্দেশে প্রথম পাঠিয়েছিলাম, সন্দেশ এটা ছাপেনি। আমি বললাম যে না, এটা সন্দেশ ছাপেনি। আচ্ছা। সঙ্গে সঙ্গে নলিনী দাসকে ফোন করলেন, ওনার দিদি। বলে নিনিদি, রূপকের এই লেখাটা আমরা ফেরত দিয়েছি। বলে রূপকের তো কোনো লেখা আমরা ফেরত দিই না, ওর তো এত সহজভাবে লেখে, আমাদের ভালো লাগে। ওর আর ভবানীর তো আমরা লেখা পেলেই আগে করি, তো ওটা পাঠিয়ে দিয়েছি। বলে তাহলে কে ফেরত দিল? আমার কাছে আসেনি, তুমি এটা ছেড়ে দিয়েছো। তাহলে সম্পাদিকা, বড় সম্পাদিকা। আচ্ছা। তখন পনেরো হলো, আমাকে বলে রূপক, লীলা মজুমদারকে একটু ফোন লাইনটা দাও, লিলিরাদিকে, লিলু পিসিকে। আমি ফোন লাইনটা দিলাম, দিয়ে মানিকদা তখন বলছে যে লিলু পিসি, এই রূপকের একটা লেখা আমরা ফেরত দিয়েছি। তখন বলছে কোন লেখাটা? হয়তো ওদিক থেকে বলেছেন। তখন বলছে ওই, তখন আবার বলেছে হয়তো রূপক আছে। বলে হ্যাঁ হ্যাঁ আছে, রূপক আছে। বলে দাও। বলে আমাকে ফোনটা ধরিয়ে দিয়েছেন সত্যজিৎবাবু। আমি ফোনটা দিয়েছি। তখন লীলাদি ওদিক থেকে বলছেন আমাকে, যারে তোর কোন লেখা আমরা ফেরত দিয়েছি? আমরা ওই যে ঘুষে ঘুষি। বলে প্রথম লাইনটা বল। ঘুষে ঘুষে বলে মনে থাকবে না, প্রথম লাইনটা বল। আমি বললাম এক ঘুষিতে নাক ফাটাবো, দুই ঘুষতে মুখটা। বলে আয় থাম থাম থাম, দে মানিককে দে। তারপরে সত্যজিৎ রায় খুব হাসি, হা হা করে হাসছে। বিজয় রায় বলছে তুমি এরকম এত হাসছো কেন, কি হয়েছে? একটু আসতে বলছি। বলে ফোনটা ছেড়ে বলছে যে লিলু পিসি সে আগের দিনই রয়ে গেল। রূপকের এই লেখাটা বলছে যে বললে বাচ্চারা সব সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেলবে, আর গোটা স্কুলে নিজেরাই ঘুষেঘুষি করবে। আচ্ছা। এবং হামেশাই গার্জেন কল হবে। আচ্ছা। বললে বিশ্বাস করবেন না, আমার নাতি এই করোনার পরে 23 সালে স্কুলে গেছে, তোকে ছড়া বলতে বলেছে, ও আমার এই ছড়াটা বলেছে। পরের দিন ওনার আমার বৌমাকে কল করেছে, এসে বলছে কি হলো আপনি ম্যাডাম? তখন বলছে ছেলেকে এইসব শেখান কেন? কি? যে ঘুষি মারার ছড়া, এক ঘুষিতে নাক ফাটাবো। তখন এটা তো আমার শ্বশুর মশাইয়ের লেখা। আপনার শ্বশুর মশাই লেখেন? বলে হ্যাঁ। বলে একবার নিয়ে আসবেন স্কুলে, বাচ্চাদের কাছে অনেক একটা অনুষ্ঠানে আমি সব শোনাবো। তাই তা ও লীলাদি কবে বলে গেছেন গার্জেন কল হবে, কিন্তু আমি সেইটা আবার ভোগ করলাম, গার্জেন কল হবে। আচ্ছা রূপকদা, আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন যে আপনার ছোটবেলায় বা আমাদের ছোটবেলায় আমাদের এই ছোটদের বই পড়ার একটা নেশা ছিল বলতে গেলে, যে মানে আমরা একটা গল্পের বই পেলে আমরা আর কিছু চাইতাম না। আপনারও নিশ্চয়ই সেরকমই ছিল, যে একটা গল্পের বই পড়ার যে মানে একটা আগ্রহ, নেশা ছিল। আপনি লক্ষ্য করে দেখেছেন যে এই প্রজন্মের ছেলে মেয়েরা কিন্তু তারা ঠিক সেইভাবে বইমুখী হচ্ছে না, মানে বই পড়ার আগ্রহটা দিন দিন মানে কমে যাচ্ছে বলেই আমাদের তো মনে হচ্ছে। আপনার কি মনে হয় এই বইমুখী মানে না হওয়ার কারণটা কি? না দেখুন, সময় পাল্টাচ্ছে, যুগ পাল্টাচ্ছে। আগে আমাদের সময় ছোটবেলায় টিভি ছিল না, আমরা রেডিওতে কিছু শুনতাম। এখন টিভি এসছে, তারপরে পরের জেনারেশনে মোবাইল এসে গেল হাতে, মোবাইল এসছে। এখন তারা বই ছাড়া অনেক কিছু পাচ্ছে। আমরা যেমন শব্দবেদী বান
যে যেটা মারা হয়েছিল শব্দবেদী বান, সেটা আমরা জানতাম না কিরকম দেখতে। কিন্তু টিভিতে একদিন দেখলাম যে এর সময় যে শব্দবেদী বান এরকম ভাবে যাচ্ছে, ইয়ে করছে, কিন্তু তখন থেকে আমাদের কল্পনা শক্তিটা নষ্ট হয়ে গেল। এটা কিন্তু আমাদের কাছে ক্ষতি। আমরা যেটা কল্পনা করতাম, করবার চেষ্টা করতাম, কল্পনা করতাম যে কি হতে পারে, কেন এই প্রজন্মের সেটা কিন্তু তারা পেল না, কল্পনা শক্তিটাই নষ্ট হয়ে গেল। এরপরে মোবাইল এলো, মোবাইলে আরো কিছু জিনিস ঢুকলো যেগুলো কিন্তু মোবাইল বা টিভি এদের কিন্তু ভালো দিক আছে। সবাই তো ভালো দিকটা নিতে চায় না, তারা খারাপ দিকটাই সবাই টানে। আমরাও তো সবাই একটা ভালো কথা শুনবো না, একটা খারাপ কথা ঝট করে তখন আমাদের মনে দাগ কেটে দেয়। সেই রকম যে এই জিনিসটা যেমন এখনকার যুগের হাওয়াতে ওইটাতে তারা অনেক কিছু পেয়ে গেছে। আর তাছাড়া তাদের সঙ্গে যেটা আজকালকার একটা জিনিস আমি আজকে বলবো যে যেটা সব থেকে বেশি ক্ষতিকর, সেটা হচ্ছে শিক্ষক। আমরা সবাই শিক্ষক পেয়েছিলাম, একদম শিক্ষিকা পেয়েছিলাম, তারা কিন্তু যারা আমাদের আদর্শ হয়েছিলেন এবং আমাদেরকে সেটা গড়ে পিঠে মানুষ করার চেষ্টা করেছিলেন। সেটা এখনকার কি, এখনকার একটা বাচ্চা তার দিদিমণিকে, সে হয়তো ক্লাস 11-এ পড়ে কিংবা ফার্স্ট ইয়ারে পড়ে, সে ওইখান থেকে একটু রোজগার করে নিজের হাত খরচটা চালাচ্ছে। সে নিজেই তো এখনো সেই শিক্ষাটা পায়নি। সে কি শিক্ষা দেবে একটা বাচ্চাকে? বাচ্চাকে শুধু পড়াশুনোটা তো না, স্কুলের পড়া, দুটো বইয়ের তো পড়াটাই তো সব না। তো রোগদা, এই বাচ্চারা আজকে ছোট যারা, তারা ঠিক বইমুখী হচ্ছে না, বইয়ের প্রতি আগ্রহ দেখাচ্ছে না, এতে কি বাবা মায়ের কোনো ভূমিকা আছে বলে আপনার মনে হয়? বাবা মায়েরা কিছু করতে পারেন? বাবা মারা তো আছেই, কারণ বাবা মারা এখনকার জিনিস সবে তো একটা বাড়িতে একটা বাচ্চা কি দুটো বাচ্চা, এখন তারা চাইছে তার বাচ্চারা মানুষ হোক, সেরকম ভাবে টাকা রোজগার করুক, একটা মেশিন, একটা টাকা তৈরি যাতে মেশিন হয়, সেই জন্য তারা তার পিছনে একটা ছোটে সবসময় চেষ্টা করে যে তারা পড়াশোনা নিয়ে থাকবে, নিয়ে থাকবে, মানে ক্যারিয়ারটাকেই বড় করে দেখা, ক্যারিয়ারটাকেই ওরা পছন্দ করে, শক্তি বাড়ুক সেই ব্যাপারটা। সেইটা না, একটা বাচ্চা যে করবে, বাড়বে, নিজের মতন বাড়ুক, সেই জিনিসটা তো এখন নেই। এখন সেই জিনিসটা চলে গেছে, কারণ তাদের একটা বাচ্চা তাদের হাতছাড়া মানে হয়ে গেলে, সে যদি মানুষ না হয় তাহলে ওদের সংসারটাই শেষ হয়ে যাবে, এইরকম একটা ধ্যান ধারণা বাবা মায়ের আছে। আর তাছাড়া এই যে গল্প বলা, আমাদের মা, মাসিমা, দিদিমা, ঠাকুমা কত রকম গল্প বলছেন, একদম কত রকম, সেই ব্যাপারটা চলে গেছে, সেই ব্যাপারটা এখন নেই। ঠাকুমা গল্প বলছে, দিদিমা গল্প বলছে, ছড়া বলছে, গল্প বলছে, সবকিছু ব্যাপারটা একদমই নেই এখন একদম নেই। কারণ সেই একান্নবর্তী পরিবার যখন ভেঙে গেছে, কিন্তু এইসব জিনিসটা তো নেই। এখনকার একটা মা, সে ছেলেকে নিয়ে ব্যস্ত, মেয়েকে নিয়ে ব্যস্ত, সেই স্কুলে যাচ্ছে, এ করছে, সেই রান্না করছে, সেইটাকে পড়াচ্ছে, এ করছে বলে সে তার নাখানি চোবানি খাচ্ছে, আর স্বামী তো অফিসে নিজের রোজগারের ধান্দায় বেরিয়ে যাচ্ছে। এখন এই জন্য তারা কিন্তু একটা অনেকটাই ডিপ্রাইভড হচ্ছে। আপনারও নিশ্চয়ই মনে থাকবে যে আমাদের ছোটবেলায় আমরা রূপকথার গল্প শুনছি, বা আপনি বলছেন ভূতের গল্প, ছোটবেলায় ভূতের গল্প শুনছি দিদিমার মানে আঁচলের তলায়। মজুমদারের আমরা তো বই তো ওই ঠাকুরমার ঝুলি, সে তো এখনো 150 বছরেও ওটা রিপ্রিন্ট হচ্ছে। বই যে বিক্রি হচ্ছে না তা না, তা নাহলে রিপ্রিন্ট হচ্ছে কি করে 150 বছর পরে একটা বই? ওই ঠাকুরমার ঝুলি পড়ে আমাদের যে আমরা ছোটবেলায় আমরা যে এটা, এখনকার ছেলেমেয়েরা তো সেসব থেকে বঞ্চিতই হচ্ছে। এই যে গুপি গায়েন বাঘা বাইন, গুপি গায়েন ও বাঘা বাইন, এটা তো কবে উপেন্দ্র কিশোরের, এটা একটা কপাতার গল্প, 5-7-10 পাতার গল্প আমরা পড়েছি। তো আরো একটা ব্যাপার যে আজকাল বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরাও, ইংলিশ মিডিয়াম বাদ দিলাম, বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরাও কিন্তু এই গল্প, রূপকথা গল্পই হোক, ভৌতিক গল্প হোক, ঠিক সেইভাবে আগ্রহী হয়ে উঠছে না। সেটা তো আগ্রহী যেখানে তাদেরকে অনেকটা করাই হয় না, তাদের একটা পড়ার আলাদা চাপ আছে, তাদের গল্পের বই করা মানে অ্যাভয়েডই করতে চাই। সময়টা বদলে গেছে, এটা সময় বদলে গেছে, তার জন্য এটা অ্যাভয়েড করতে চাই, যে গল্পের বই পড়ে ওরা সময়টা নষ্ট করতে চায় না, এই পড়ালেখার বইটাই করুক। এটা একটা আছে, বাচ্চাদের একটা সেরকম একটাই থাকে যে সব সময়। তো রোগদা, এই ছোটদের উদ্দেশ্যে মানে আপনার এমনি যদি কিছু বার্তা থাকে, আপনি যদি বলেন যে সামগ্রিকভাবে এই যে একটা অবনয়ন, মানে এটা তারা ঠিক সেইভাবে সাহিত্যমুখী হয়ে উঠছে না,
ছোটদের উদ্দেশ্যে যদি আপনি এমনি কিছু বলেন, আমাদের তো ছোটদের সংগঠন শিশু সাহিত্য সংসদ, বুঝতেই পারছেন। ছোটদের এরকম যেমন ধরুন চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এই যে শব্দটা, যার জন্য আমি আমার বাড়ির থেকেই বলছি। আমার নাতির বয়স আজকে ক্লাস 2-তে পড়ে, 7 বছর, 7.5 বছর। এখন নাতি, তার মা গত হয়েছেন 2 বছর আগে। সে তো আমার কাছেই আছে, ক্লাস 1-এ ভর্তি করেছি, সে চলছে। আমি বলেছি তুমি পড়াশুনো তো হবে, আপনি হবে, তুমি খেলো। এখন আমার সঙ্গে ক্রিকেট খেলে, আমি ক্রিকেট ক্লাবে ভর্তি করে দিয়েছি, আমার সঙ্গে সব কিছু করছে। স্কুলে তো পড়াচ্ছে, সে তো রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে ক্লাস 2-এ উঠলো। সেই জন্য, তার জন্য আমি পড়ার চাপ দিইনি। আজকালকার যে প্রত্যেক অভিভাবককে আমি এইটাই বলবো যে বাচ্চাদেরকে বাচ্চাদের মতন বাড়তে দিন, তারা তাদের মতন বাড়ুক। আপনারা শুধু দেখুন তার পথটা কোন দিকে যাচ্ছে, সে বিপথে যাচ্ছে না সঠিক পথে যাচ্ছে, সেইটাকে আপনারা করুন। যার একটা ছেলের সঙ্গে মিশে এমন একটা শব্দ এসে বাড়িতে ব্যবহার করলো, সেই শব্দটা যাতে ও আর কানে না তোলে বা ও ভুলে যায়, সেইটা নিয়ে চর্চা না করে তাকে অন্যভাবে ঘুরিয়ে যাতে ওরকম শব্দ না শোনে, সেইগুলো একটু চেষ্টা করা উচিত অভিভাবক। বলতে চাইছেন যে বাচ্চারা বাচ্চাদের মতোই বেড়ে উঠুক, শুধু তারা খারাপ পথে না যায়, ভুল পথে না যায়, সেইটা দৃষ্টি রাখা দরকার। আর বোধহয় মানে তাদের প্রকৃত মানুষ হয়ে যাতে তারা গড়ে উঠতে পারে সেটাই দেখা, এটাও তো বোধহয় একটা উদ্দেশ্য থাকে। এটা দেখা। তাছাড়া সবসময় বাড়িতে, যেটা বলবো, বাড়িতে বেশিক্ষণ থাকে বাচ্চারা, সেই ততক্ষণই বাচ্চাদের কাছে এমন কিছু করা উচিত না বাড়িতে যেটা সেইটাতে ক্যাচ করতে পারে, সেইটা ধরে নিতে পারে। সেই জন্য আমরা যদি ভালো জিনিসটা করি তাহলে অটোমেটিক্যালি সেও কিন্তু শুধরে যাবে, সেও কিন্তু ওই দিকটাই করবে। কিন্তু আজকে আপনার কি কখনো মনে হয় যে আজকে এই একান্নবর্তী পরিবার ভেঙে গেছে, আজকে ওই যে অনুপরিবার, এখানে বাবা মায়ের কোনো ব্যাপার দ্বন্দ্ব শিশু মনে প্রভাব ফেলছে, এরকম মনে হয়েছে কখনো যে সেগুলো সাহিত্যে আসা উচিত বলে কি আপনার মনে হয় কখনো? না, আগে একান্নবর্তী পরিবারে এই ঝড় ঝামেলা অনেক সময় ছিল, অনেক কিছু ছিল, কিন্তু সেগুলো আমাদের কোনো বাচ্চাদের কানে আসতো না, কারণ তারা 10টা বাচ্চার সঙ্গে বাড়িতে খেলে বুঝতেই পারতো না। কিন্তু এখন ঠিক আছে, এখানে খাওয়া হয়নি, ওখানে কাকিমার কাছে গিয়ে খেয়ে এলো, কাকিমার কাছে হয়নি, পিসিমার কাছে বাড়িতে গিয়ে খেয়ে এলো, এইরকম। আর এখন তো সেটা না, এখন তো একটা ঘরের মধ্যে ব্যাপার, সব ফ্ল্যাট বাড়ি কালচার হয়ে গেছে। তারপরে একটাই কি 2টো বাচ্চা, এখন সেটা সবসময় তাদের মনে একটা এফেক্ট করবে যদি বাবা মা একটা ঝগড়া করে, করে তাদের দ্বন্দ্বটা একটা বাচ্চাদের মধ্যে প্রভাব পড়ে, সেইটা উচিত না। অভিভাবকদের সেটাকে একটুখানি সামনে চলা উচিত, যে যাতে এই জিনিসটা ওদের কানে না যায়, ওরা যেন এটাকে আবার রপ্ত করে ফেলে। অনেকক্ষণ কথা হলো, আপনি আমাদের আর একটা মানে ছড়া শোনান, মানে ছোটদের আপনার নিজের লেখাতে একটা ছড়া আপনি বলুন। যেটা আমি বলি যে আমার মেয়ের নাম রুম্পা। আচ্ছা। তা ও কিছুতেই ভূগোল পড়তে চাই না, তো আমি একদিন ওর পিছনে মজা করে একটা ছড়া লিখেছিলাম। আচ্ছা। ছড়াটার নাম টাপুর টুপুর। টাপুর টুপুর ঝরছিল, রুম্পা ভূগোল পড়ছিল, পড়তে পড়তে দুল ছিল না ঢুল ছিল, তাই তো পড়াই ভুল ছিল, 2 চোখে লাল ফুল ছিল না ঘুম ছিল, চারদিক নিঝুম ছিল, মেঘ গড় ডাকছিল, বাজ কর হাঁকছিল, হাঁক না তো ধমকাচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, পথঘাট সব পিচ্ছিল, রুম্পা জলে ভিজছিল না ঘাম ছিল, রাত্রি একা নাম ছিল। এইটা তখন আমি লিখেছিলাম টাপুর টুপুর। আর একটা ছড়া আপনাদেরকে বলি, যে ছড়াটা কিছুদিন আগে, মানে বছর 2 আগে বাংলাদেশ থেকে একজন এসেছিলেন। আচ্ছা। আমার কাছে তার নাম ঠিকানাও আছে। তিনি কলকাতায় এসে আমাকে ইনভাইট করেছেন যে আপনি একবার আসুন, আমাদের একটা অনুষ্ঠান হবে রামমোহন লাইব্রেরিতে। তো আমি গেলাম, গিয়ে তখন উনি আমাকে ও মঞ্চে ডেকে মঞ্চে তুললেন। মঞ্চে তোলার পর যখন আমাকে বললেন যে আমার মেয়ে 11 বছর বয়স, বাংলাদেশে ঢাকা শিশু একাডেমিতে ওইটা আপনার কবিতা পড়ে ও রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে। তো আমার খুব শুনে ভালো লাগলো।
কিন্তু ওনারা শুনতে চান আমার মুখে এটা। তখনই আমি এটা বললাম, লেখাটার নাম সহজ উপায়। মা বললেন কান্টি মূলে, পাঁজি হতচ্ছাড়া, লেখাপড়া শিখেই তুলে কেবল আড্ডা মারা, নির্ঘাত তুই ফেল করবি, গোল্লা পাবি আরো, একই ক্লাসে থাকলে বুঝি বুদ্ধি খোলে কারো। কান ছাড়ো মা বলছি শোনো, এক্ষুনি সব খুলে, পড়লে কিছুই রয় না মনে, মুখস্থ যায় ভুলে, তার চেয়ে মা মনে রাখার দাও না সহজ মন্ত্র, কিংবা মাথায় দাও বসিয়ে কম্পিউটার যন্ত্র। বাহ, এইটা আমি লিখেছিলাম 1980 সালে, যখন কম্পিউটারকে আমরা ব্যাংকে ঢুকতে দেব না বলে করছিলাম, যে কম্পিউটার ব্যাংকে ঢুকতে দেব না। সেই সময় নীরেন্দা আমাকে এইটা লিখিয়েছিলেন, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, যে তুই এখানে গেটে বসে রেজিস্ট্রেশন করছিস, তুই কম্পিউটার নিয়ে একটা লেখা দে। তখন আমি এই ছড়াটা লিখেছিলাম। আনন্দমেলায় পুজোর সংখ্যায় বেরিয়েছিল ওটা। রঘুদা, আমাদের আলোচনা শেষ করতে হবে। আপনার কাছে আর একটা ইয়ে করবো, যে যারা ছোটদের পত্রিকা নিয়ে আছেন, সম্পাদক যারা ছোটদের পত্র পত্রিকায়, তাদের সম্পর্কে যদি এক কথা বলেন, যে তাদের অন্য কোনো কিছু মানে দিকে। হ্যাঁ, ছোটদের সম্পাদনা করা খুবই কঠিন। এখন আমরা করি কি, কোনো লেখা আসছে একবার পড়ে নিলাম, দেখলাম যে ঠিক আছে এটা চলে যাবে, দিয়ে দিচ্ছি। কিন্তু এর যে পিছন ব্যাকগ্রাউন্ড, এইটা আমরা ভাবি না। কিন্তু আমরা প্রথম জীবনে 60-এর দশকে 1960-70 সালের ওই সময় আমরা সন্দেশ থেকে যে শিক্ষাটা পেয়েছি, সেখানে 3 জন বাঘা বাঘা সম্পাদক, 4 জন ছিলেন, পরবর্তীকালে 3 জন, লীলা মজুমদার, সত্যজিৎ রায় আর নলিনী দাস। তারা ভীষণভাবে স্কুটিনি করতেন লেখার। আপনাকে একটা বললাম যে আমার ঘুষোঘুষি, এটা কেন সন্দেশে বেরোয়নি, এইরকম আর একটা লেখারও শেষ 2 লাইন ছিল, ময়ূর নাচে পেখম তুলে ময়ূরী ঘুরে ঘুরে। লীলাদি ছড়াটা ছাপেননি, লীলাদি আমাকে ডেকে পাঠিয়েছে, বলে তুই, বলে মাথাটা নামা। আমি মাথাটা নামালাম, একটা কান মুলে দিলেন। কানটা ছাড়াতেই আমি প্রণাম করলাম, বলে তারি তুই আচ্ছা ছেলে, তোকে ডাকলাম, কান মুলে দিলাম, তুই আমাকে ঢক করে একটা প্রণাম করলি। আমি বললাম আমি তো, আপনি দিদি আর দিদিমা ঠাকুমা, আপনি তো করতেই পারেন, এতে আমার কি বলার আছে। তা তখন বলছে জানিস তুই কি করেছিস? বলে না, জানলে আপনার কাছে আসবো কেন, পালিয়ে বেড়াবো, আপনি পিছনে দৌড়েছেন আমার। তখন বলছে তুই লেখা পাঠিয়েছিস? আমরা হ্যাঁ পাঠিয়েছি। কি লিখেছিস? আমরা কেন, ভালো লাগেনি? তখন বলছে না, ভালো লাগবে কি, শেষ 2 লাইন কি লিখেছিস দেখ। আচ্ছা, আমি বললাম ময়ূর নাচে পেখম তুলে ময়ূরী ঘুরে ঘুরে। আমি বললাম দেখ, আমাকে বলছেন লীলা মজুমদার যে এটা ছোটদের পত্রিকা, এটা সন্দেশ পত্রিকা, তো ছোটদের পত্রিকা এরকম লেখা যায় না, এই লেখাটা তুই যে লিখেছিস এর পিছনটা চিন্তা করিস, চিন্তা করার। আমি বললাম না। বলে ময়ূর কখন পেখম তোলে রে? আমরা বর্ষাকালে। ময়ূরী কখন তার চারপাশে ঘোরে? বলে আর একটা কান মুলে, এই হচ্ছে সম্পাদক। বলে পরে বললেন যে পরে বড় হয়ে যখন ওই বাচ্চাটা তোর এই কবিতাটা পড়বে, তখন ভাববে যে রূপক কাকু এইটা লিখেছেন আমাদের পত্রিকায়, ওর মানেটা যখন বুঝবে। তা এই যে শিক্ষার ব্যাপারটা আছে, এইগুলো সম্পাদনা করতে গেলে সবসময় নাক চোখ মুখ খোলা রাখতে হয়। রঘুদা, আমাদের আমরা যে একটা পত্রিকা বেরোয় আপনি জানেন, আলোর ফুলকি, নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের, এবং এই পত্রিকায় আপনি দীর্ঘদিন লিখেছেন। সামগ্রিকভাবে এই আলোর ফুলকি পত্রিকাটা আপনার কেমন লাগে, বা এখানে এই পত্রিকা সম্পর্কে আপনার যদি অভিমত একটু জানান। আলোর ফুলকির প্রায় প্রথম জন্মলগ্ন থেকে বলতে পারেন আমি যুক্ত ছিলাম। আচ্ছা, কারণ তখন রাসবিহারী দত্ত ছিল, রাসবিহারী দত্ত, আর এখন তো আনসারুল হক। সেটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, এটা ভাবা যায় না, এটা বিরাট উচ্চতাতে নিয়ে গেছে। কারণ এই যে এত লেখা, যে এত রকম সাহিত্য তৈরি করা, সৃষ্টি করা, এটা আনসারুল হকেরই পক্ষে সম্ভব একদম। এবং এর মধ্যে অনেক ভালো ভালো ছক কবিতা আছে, ভালো ভালো গল্প আছে। আপনি ভাবতে পারবেন না যে এগুলো কত সুন্দর সুন্দর এর মধ্যে আছে, কিন্তু সবটা পড়ে ওঠা যায় না। আর সেই জন্য বলছি যে একে 400 পাতা 500 পাতার বই যদি পড়বো, তাহলে আর কোনো বই পড়বো না। সেই তো, এইটাই তো আনসারগুলো আমাদেরকে জব্দ করে দিয়েছে সারা বছর। এখনো আপনি যদি আমার বাড়িতে যান, এই বছরেরটা কাগজ দেওয়া আছে এবং আমার খাটে মাথার বালিশের পাশে আছে। একটু অন্য মনস্ক হলেই আমি ওটা লিখি। আচ্ছা, তো আলোর ফুলকি
আমার সত্যি খুবই ভালো লাগে, এবং আলোর ফুলকিটা যে লিখেছি আমি যখনই আনসারের একটা পাই তখনই আমি আলোর ফুলকি আগে লেখা পাঠাই। এই পত্রিকাটাকে আরো ভালো করার জন্য আর কিছু করা যেতে পারে? দেখুন শুধু এইটুকু এইটা তো এত বেশি আছে, মানে লেখকের লেখা সবগুলোকে তো স্ক্রুটিনি করে করে বার করা যাবে না, সমান মানের হবে না, সমান মানেরও হবে না, এবং এটা স্ক্রুটিনি করা যাবে না। এইখানে লেখক যারা যারা একটু এইটা নিয়ে চর্চা করেন, তারা যদি ভাবেন যে এরকম এই লেখাগুলো পড়ে এইটা ভালো, এই বিচারটা তারা যদি নিজেরা করে নেন তাহলে ভালো। সেখানে 10টা লেখা তো 10 রকম থাকবেই, কিন্তু খুবই পরিচ্ছন্ন একটা পত্রিকা এবং এত সুন্দর লেখা নিয়ে এগুলো আছে, আর সেটা আপনাকে বলায়। আর একটা কথা যেটা আপনার বলে দেওয়া দরকার, যে আজকালকার যে এই লেখকরা তাদের পড়াটা কম, জানি এটা অপ্রিয় সত্যি কথা, তারা দেখাটাও কম, তাদের লেখাটা বেশি। আচ্ছা, এইটা কিন্তু বেশি দূর দৌড়তে পারবে না। আমি যদি 100 মিটার দৌড়ই, আমার পাশে যদি 100 মিটার যে আমার থেকে ভালো দৌড়ানোর লোক যদি না থাকে, আমার তো বেশি মিটার উঠবে না। রূপকদা, আপনাকে মানে আমাদের শিশু সাহিত্য সংসদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক তথ্য আপনার থেকে জানতে পারলাম। ভবিষ্যতেও আমরা আপনার মূল্যবান উপদেশ বা কোনো এরকম আলোচনায় আপনার মতামত শুনতে পাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আমারও খুব ভালো লাগলো আজকে আসতে পেরে, এখানে আসতে পেরে সত্যিই আমি খুবই, এবং নিখিল ভারত শিশু সাহিত্য থেকেও আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, যাতে ভবিষ্যতে এরকম আরো অনুষ্ঠান আমরা করতে পারি, বা তারা করে জিনিসটাকে আরো ছড়িয়ে দিতে পারে 4-10 জনের মধ্যে। অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।